তাহলে আজকের চ্যাপ্টার হচ্ছে ক্লাস 10 ভৌতবিজ্ঞান সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ। হ্যাঁ, গ্যাসের কি আচরণ। তোদের যেমন আচরণ আছে সবার, গ্যাসেরও তো আচরণ আছে, আছে কি নাই? আচ্ছা আচ্ছা, গ্যাসটা আলো কথা থেকে সেটা একটু বলি। পদার্থ ক রকমের? তিন রকমের না? কি কি পদার্থ? একটা পদার্থ, দুটা পদার্থ, তিনটা পদার্থ। হ্যাঁ, এটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। আগে ভালো করে মন দিয়ে বুঝ। গ্যাসীয় মানে ঠিক লিখলাম তো? দীর্ঘই না? শিওর? হ্যাঁ, দীর্ঘই গ্যাসীয় পদার্থ। ঠিক। পদার্থ তিন রকমের: কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন, তরল, গ্যাসীয়। এই পদার্থগুলোর মধ্যে অনেক কি থাকে? অণু থাকে। কঠিন পদার্থের মধ্যে অণুগুলো অনেক সামনাসামনি থাকে। অনেক কি থাকে? সামনাসামনি। এগুলো ধরে নাও সবগুলো কি হচ্ছে? অণু হচ্ছে। তাহলে কঠিন পদার্থের মধ্যে অণুগুলো কি থাকে? একদম সামনাসামনি থাকে। ঠিক আছে? প্রত্যেকটা অণুই বলে ছোড়েঙ্গে না সাথ, ও সাথই মরতে দম তক, নাকি? প্রত্যেকটা অণুই বলে এরকম। ঠিক আছে? তরল পদার্থের মধ্যে একটু দূরে দূরে থাকে। হ্যাঁ, মানে রিলেশনটা অত ভালো নেই অণুগুলোর মধ্যে। ঠিক আছে? আছে, কিন্তু সে ওই ঘরে যেমন সে থাকে না, যা যা গতনি গতনি নাকি বলে, তাদের মধ্যে যে সম্পর্ক, উপরে উপরে ভাব, ভিতরে দেখছি না, সেরকম ভাবনা একটা বেরোবে। বুঝলি? ঠিক তো? এগুলো হচ্ছে তরল পদার্থ অণু। আর গ্যাসীয় পদার্থ অণুগুলো একদম ডিভোর্স হয়ে গেছে এদের, দূরে দূরে। হ্যাঁ, বুঝতে পারলি? তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে থাকে। বুঝতে পারলি? এটা হচ্ছে অণুদের খেলা পদার্থগুলোর মধ্যে। তাহলে সব থেকে ভালো বন্ডিং, ভালো সম্পর্ক কাদের মধ্যে আছে? কঠিন পদার্থের মধ্যে, কারণ অণুগুলো সামনাসামনি। আর সব থেকে দূরে দূরে কার আছে? গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার? তাহলে এই যে গ্যাসীয় পদার্থের অণুগুলো, এদের মধ্যে কি আছে? সম্পর্ক অত ভালো নাই। এদের মধ্যে টান অত আছে? থাকিবে থাকিবে নেই? হ্যাঁ, যেহেতু টান বেশি নাই, এদের মধ্যে অণুগুলোর মধ্যে কি থাকে? ফাঁকা জায়গা অনেকটা থাকে না? ওইটাকে বলা হয় আন্ত আণবিক ব্যবধান। কি বলে? আন্ত আণবিক ব্যবধান। ঠিক আছে? আচ্ছা, কঠিন পদার্থকে, আচ্ছা বলে, এই যে মার্কারটা দেখতে পাচ্ছি, যে মার্কারটা কি পদার্থ বটে? তার মানে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আয়তন আছে, আছে কি না? কেন? কারণ এদের অণুগুলো খুব সামনাসামনি। সবাই সবাইকে কী করে রাখে? একদম টানিয়ে রাখে, কেউ কোথাও পালাতে পারে না। ওই জন্য কঠিন পদার্থ শক্ত হয়। এটা তুই এখানে রেখে দিবি, কোথাও যেতে পারবে না। তরল পদার্থের মধ্যে অণুগুলো একটু দূরে দূরে থাকে, ওই জন্যে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন নাই। আছে, একটা গ্লাসে তুই জল রাখ, গ্লাসের মতো হবে। একটা হাঁড়িতে রাখ, হাঁড়ির মতন হবে। এটা বোতলে রাখ, বোতলের মতন হবে। কি এটা? তরল পদার্থ। মানে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই। তুই ওইটাকে যে পাত্রে রাখবি সেই পাত্রের মতন হবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্র সেম, এরও নির্দিষ্ট কোনো আয়তন নেই। তরল পদার্থ তুই যদি এখানে ছাড়িয়ে জেনে করে, উপর দিক থেকে নিচের দিকে কী হবে? গড়িয়ে যাবে। ঠিক কি না? তরল পদার্থ এটাই ধর্ম পড়ে না? আর গ্যাসীয় পদার্থ ছাড়লে কী হবে? ছুমন্তর উড়ে যাবে না? তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে আছে, ওই জন্য গ্যাসীয় পদার্থ সবসময় কী করে? পালাবো পালাবো চেষ্টা করে। সিলিন্ডার দেখেছিস সবাই? হ্যাঁ, সিলিন্ডার একটা খুলে দেয়, এরকম আওয়াজ করে না? তার মানে গ্যাসগুলো কী হচ্ছে? পালাবার চেষ্টা করছে, মানে পালান দিচ্ছে। কেন? কারণ ওদের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে আকর্ষণ বল কম আছে কার? গ্যাসীয় পদার্থের। সমাজ মে আয়া কুছ? হ্যাঁ, তাহলে সব থেকে বেশি প্রসারণ হতে পারবে কে? প্রসারণ মানে
এক্সপ্যান্ড ছড়িয়ে যাবে, কে কার বিস্তার বেশি হবে? গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক তো? তাহলে এটাই একটা ডেফিনেশন আছে, আমাদের সংজ্ঞা আছে যে গ্যাসের প্রসারণশীলতা কাকে বলে। গ্যাসের প্রসারণশীলতা কাকে বলে? লেখো তোমরা, গ্যাসের প্রসারণশীলতা কাকে বলে? লেখার দরকার নেই। তাহলে গ্যাসের প্রসারণশীলতা কী বটে? যে আসুন ভালো করে, গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বেশি থাকে, তাই কিনা বল? মন দিয়ে শুধু বুঝ, ঠিক আছে, দেখার দরকার নেই। এদের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কম থাকবে, ওইটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। ফলে গ্যাসের অণুগুলা কী হবে? ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে, তাই না? এই যে শুন না, ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে কি না? ছড়া দিতে পারে তো। গ্যাসের অণুগুলো সবসময় কী থাকে? গতিশীল থাকে। কী থাকে? গতিশীল থাকে। গ্যাসের এই ধর্মকে বলা হয় প্রসারণশীলতা, ঠিক আছে? এগুলো সব নোটসে তোরা পেয়ে যাবি, চাপ লিস না, জাস্ট বুঝ শুধু ভালো করে দর্শক হিসাবে। তাহলে বুঝতে পারছিস তো? গ্যাসের অণুগুলো সবসময় কেমন অবস্থায় থাকে? গতিশীল অবস্থায়, ঠিক আছে? মানে ধরলে একটা পাত্র আছে, একটা কী আছে? পাত্র আছে। এই পাত্রটাতে কী আছে? অনেকগুলো গ্যাসীয় অণু আছে। এরা সবসময় কী করছে? ছোটাছুটি করছে। গ্যাসের অণুগুলো কী করছে? সবসময় ছোটাছুটি। ব্যাপারটা বুঝতে পারলিস? এবার এদেরকে কী করবো? একটা তাপ দিয়ে দে। যদি একটা তাপ দিই তাহলে কী হবে বলতো? গ্যাসের অণু কী হয়? আয়তন বাড়ে। তাপ দিলে আয়তন বাড়ে, ঠিক? দিলে তোরা সবাই হচ্ছে এক একটা অণু বটিস। এই যে পুরো রুমটা, এখানে একটা পাত্র বটে, গ্যাস আছে, সবাই প্রত্যেকটা তোরা এক একটা অণু বটিস, ঠিক আছে? এখন কী আছে? মোটামুটি একটু দূর দূর আছিস। এবারে এই ঘরটায় আগুন লেগে গেল, কী করবি? সবাই বলবি কি আরাম লাগছে, ওইরকম করবি কি? হ্যাঁ, সবাই ছুটবি কোন দিয়ে বলতো? দরজাটা কোন দিকে আছে, পালাতে হবে, তার মানে ছোটাছুটি শুরু হয়ে যাবে না? তো সেরকমই গ্যাসের অণুগুলোকে তুই যদি তাপ দিস, তো গ্যাসের অণুগুলোর যে গতিশীল যে বেগটা, সেটা কী হয়ে যাবে? বাড়িতে শুরু হয়ে যাবে। বুঝলে ব্যাপারটা? ঠিক আছে? আচ্ছা, এবার যখন গ্যাসের অণুগুলা দৌড়াদৌড়ি করছে, ধরলে এই অণুটা ছোটাছুটি করছে, যায়নি ওই পাত্রটা ধাক্কা দেবে না? নেই, দুলুম করে ধাক্কা দিল। যখন ওইখানে ধাক্কা দিল, তখন ছিটকে নিয়ে আবার চলে যাবে, এদিকে সু করে এদিকে ধাক্কা এলো। এরকম কী হয়? অণুগুলা বারবার ধাক্কা খেয়ে থাকে। কোথায় ধাক্কা খায়? পাত্রের গাটা যেয়ে ধাক্কা দেয়, পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। আর ওই পাত্রের দেওয়ালে মানে ছোটাছুটি করছে, পাত্রের দেওয়ালে তো ধাক্কা দিচ্ছেই, সঙ্গে নিজেদের মধ্যে একটা ধাক্কা হয়, হবে কি না? নিজেদের মধ্যে ধরলে তোরা এই ঘরটা দৌড়াদৌড়ি সবাই করছিস, দেওয়ালটাকে দুম দাম ধাক্কা দিবি না? দিবি না? সঙ্গে নিজেদের মধ্যে নাই বজড় হবে, হবে না? হবে কি না? মানে নিজেদের মধ্যেও ধাক্কা হবে, দেওয়ালের মধ্যেও ধাক্কা হবে। যখন দেওয়ালটাকে ধাক্কা দিবি, তখন দেওয়ালটার মধ্যে একটা চাপ পড়বে কি নেই? চাপ পড়বে কি নেই? ঠিক কিনা? গ্যাসগুলার কী বটে? পালা আমার জায়গা দে। অ্যাকচুয়ালি ওদের মেন উদ্দেশ্য কী থাকবে? বাইরে বেরাবার, সবসময়টাই তো। তখন কোথায় চাপ পড়বে? পাত্রের দেওয়ালটাতে, পাত্রের কোথায়? গাটাতে, দেওয়ালটাতে চাপ পড়বে কেন? ধরলে মানুষের পেটে গ্যাস হয়, পেটে গ্যাস হয়, তখন পেটটা তো ওই যে বললি না ফুলে থাকে, ভিতর দিক থেকে যেমন কেউ চাপ মেরে আছে, আমারও মাঝে মধ্যে হয়। তো ওইটা কি? তার মানে কি? ওই যে পেটে যে গ্যাস সৃষ্টি হচ্ছে, অ্যাসিড সৃষ্টি হচ্ছে, সেটা চাপ দিচ্ছে কোথায়? পাকস্থলী যেটা আছে, সেই পাকস্থলীটার গাটাই চাপ দিচ্ছে। তো সেই রকম চাপ সৃষ্টি হয়, ওই চাপটাকে বলা হয় গ্যাসের চাপ। কার চাপ? গ্যাসের চাপ না তরলের চাপ? গ্যাসের চাপ। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে কার চাপ? গ্যাসের চাপ। তাহলে গ্যাসের যে চাপ, সেই চাপটা কার জন্য সৃষ্টি হচ্ছে? গ্যাসের অণুগুলো গতিশীল আছে তার জন্য, ছোটাছুটি করছে তার জন্যে। ব্যাপারটা বুঝতে পারলি? যদি ছোটাছুটি না করতো তাহলে সৃষ্টি হতো নেই। ব্যাপারটা বুঝতে পারছি? যেমন ধরলি এইটা একটা কী পদার্থ? কঠিন পদার্থ। এটা তো অণু আছে, কিন্তু এখানে অণুগুলো কি চাপ সৃষ্টি করছে এই মোবাইলটার দেওয়ালটাতে? কেন বলতো? এটা নিজেই তো একটা কঠিন পদার্থ। আর কঠিন পদার্থ অণুগুলো কী থাকে? দূরে দূরে থাকে, কি গতিশীল থাকে, কি এরা কি থাকে? মানে পরস্পর জড়িত হয়ে থাকে। বুঝতে পেরেছ? পরস্পর জড়িত হয়ে থাকে, ছোটাছুটি করে কঠিন পদার্থ অণুগুলা করে তাই না?
কিন্তু গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে, তার জন্য গ্যাসের চাপ সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলো তাহলে গ্যাসের চাপ যখন কথাটা আইলোই, তার মানে চাপের তাহলে এবার একক থাকবে। গ্যাসের চাপের একক কী হয় বলো, কী হয় চাপের একক? আচ্ছা বলো চাপ মানে কী হয় এবারে? চাপ মানে কী হয়? চাপ মানে হচ্ছে, সবাই মন দিয়ে বুঝো, হ্যাঁ, চাপ মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল। মনে থাকবে এটা সবার? আমরা চাপের একক বের করবো, মন দিয়ে প্লিজ সবাই শোনো, আমরা চাপের একক বের করবো। চাপ মানে কি হয়? বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, একক বের করতে দুটো পদ্ধতি আছে না আমাদের, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এসআই পদ্ধতি। একক বের করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এসআই। তাহলে প্রথমে সিজিএসটা বলি নাকি, যখন একটাই বলি। তাহলে বলো চাপের একক বের করতে হলে আমাদের কী কী বের করতে হবে আগে? বলের একক আর ক্ষেত্রফলের একক। বল সিজিএস পদ্ধতি বলের একক কী বটে? ডাইন। কী বটে? ডাইন। ক্ষেত্রফলের একক কী বটে? সেন্টিমিটার স্কোয়ার। তো আমি এটা কী লিখতে পারি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বল লিখতে পারি কিনা? ঠিক আছে, এটা কোন পদ্ধতিতে হয়ে গেল? সিজিএস। মনে থাকবে এগুলো। এটা এসআই পদ্ধতিতে কী হবে স্যার? ডাইনটা হয়ে যাবে নিউটন, এন লিখি না, আর সেন্টিমিটার কী হয়ে যাবে? মিটার স্কোয়ার। এটা কোন পদ্ধতি? এসআই। তাহলে চাপের একক দুটো পেলাম, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার এইটাকেই বলা হয় পাস্কাল। কি বলে এটাকে? পাস্কাল বলে। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তাহলে কী কী পড়লাম আমরা? গ্যাসের প্রসারণশীলতা পড়লাম, গ্যাসের চাপ পড়লাম। চাপ মানে কি বললাম? বল বাই ক্ষেত্রফল। বলের একক কী বটে? ডাইন। ক্ষেত্রফলের কী বটে? সেন্টিমিটার স্কোয়ার। করিস না বর্গ, করিস না বর্গ একক, তো এটা সেন্টিমিটার স্কোয়ার মানে কি? বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, ডাইন পার সেমি স্কোয়ার। এটা কোন পদ্ধতি? সিজিএস। এসআই এটাই কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার, ওইটা এসআই পদ্ধতিতে। আর নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় পাস্কাল। কি বলে এটাকে? পাস্কাল বলে। এটা হচ্ছে চাপের একক। বলো, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই তো? ঠিক আছে। আচ্ছা, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি বটে? একটা যন্ত্র আছে, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। কি মিটার? ব্যারোমিটার। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ঠিক আছে। আচ্ছা, গ্যাসের প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপ মানে কি বলে স্যার? প্রমাণ চাপ মানে একটা, সে বলো না, আচ্ছা বলো আমাদের ভূপৃষ্ঠের যে এই ভূপৃষ্ঠ বলি না, যে ভূপৃষ্ঠের নর্মাল উচ্চতা কোনটা? সে বলে না সমুদ্রপৃষ্ঠ, বলে না? তো ভূপৃষ্ঠের নর্মাল যে উচ্চতা সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠটাকে ওটাকে নর্মাল ধরা হয়, সেইখান থেকে সব কিছু মাপা হয় উঁচু দিকে যত আছে। যেমন মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার, না? ওটা গড়ে, এবারে কম বেশি হতেই পারে, ওটা আলাদা ব্যাপার। তাহলে কোনখান থেকে মাপা হয়েছে? সমুদ্রপৃষ্ঠ থেকে। বুঝেছিস? কি থেকে? তাহলে ভূপৃষ্ঠের নর্মাল যে গড় যে ইয়েটা উচ্চতাটা সেটা হচ্ছে কোনটা? সমুদ্রপৃষ্ঠ। সেইখান থেকে সব কিছু মাপা হয়। ব্যাপারটা বোঝা গেল? তো সেরকম একটা নর্মাল একটা চাপ আছে, সেটাকে বলা হয় প্রমাণ চাপ। ওই সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেমি পারদস্তম্ভের চাপকে, মনে পড়ছে তোমাদের? 76 সেমি পারদস্তম্ভের চাপকে বলা হয় প্রমাণ চাপ, ঠিক কিনা? তো এটার মান কত হচ্ছে? 1.013 × 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। প্রমাণ চাপ মানে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে চাপটা হয় সেটা হচ্ছে প্রমাণ চাপ। কী বলছি? 45 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো ভূগোলে পড়ো নাই? হ্যাঁ, তো সেরকম 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠে, কোথায়? সমুদ্রপৃষ্ঠে যে চাপটা থাকে না, সেই চাপটা হচ্ছে প্রমাণ চাপ। আর সেই প্রমাণ চাপের মান কত? এইটা। এগুলো ভালো করে ধ্যান রাখো, এগুলো কিন্তু আছে 1.013
ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝা গেছে? এবারে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বয়েলের সূত্র। কি বয়েলের সূত্র? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে বোঝো সবাই। বয়েলের সূত্র কার সূত্র? বয়েলের সূত্র। বয়েল কি বলেছে? এই চাপ আর আয়তন সম বয়েলের সূত্র, বয়েলস ল। ইংরেজিতে কি বলা হয়? বয়েলস ল। ভালো করে বুঝো ব্যাপারটা, ভালো করে মন দিয়ে বোঝো কি বলছে। বয়েল কি বলছে দেখো, তিনটা জিনিস আমি নিচ্ছি। একটা নিচ্ছি উষ্ণতা, এমনভাবে বুঝে যাও না এখানে মুখস্থ হয়েছে, হ্যাঁ, উষ্ণতা, আয়তন আর চাপ, আরটা হচ্ছে ভর। থাক, ঠিক আছে। উষ্ণতাকে টি দিয়ে প্রকাশ করব, আয়তনকে ভি, ভলিউম, চাপকে প্রেসার পি, আর ভরকে মাস এম। বুঝা গেল? আবার বলছি অত কিছু ইয়ে করা দরকার নেই, শুন ভালো করে। উষ্ণতাকে ক্যাপিটাল টি, আয়তনকে ক্যাপিটাল ভি, চাপকে পি, ভরকে এম, এইগুলো দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? ঠিক আছে, শোনো শোনো শোনো, লেখার থেকে বেশি শোনো। বয়েল কি বলল? বয়েল বলছে যে উষ্ণতাকে স্থির রাখো, উষ্ণতাকে স্থির রাখো, আর ভরকেও স্থির রাখো। কে বলছে? বয়েল বলছে। কাকে কাকে স্থির রাখতে বলছে? উষ্ণতাকে আর ভরকে স্থির রাখতে বলছে। মানে মানে চুপচাপ দাঁড় করায় নিয়ে একদম কী করবে, নড়াচড়া করা না, এরকম ওইরকম নাই। উষ্ণতা হলে 30°C আছে, তো যেমন 30ই থাকে, না 31 না 29, কোনো কমা বাড়া নেই। হ্যাঁ, ভর ধরলে 5 গ্রাম আছে তো 5 গ্রামে থাকবে, কোনো বাড়া কমা নেই। তাহলে উষ্ণতা স্থির রেখে, শোন ভালো করে, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বুঝালো বয়েলের সূত্রটা? আবার বলছি, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের, এদিকে বই দেখে কাজ হবে না, এদিকে শোন। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে বয়েলের সূত্র। মানে কি স্যার? আরেকবার বলবো? আচ্ছা বলে দিচ্ছি। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বুঝা গেছে? আরেকবার বলবো। উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হলো মুখস্থ? ঠিক আছে। তার মানে কি? গ্যাসের আয়তন মানে কি? ভি। কার সঙ্গে? চাপের সঙ্গে। ব্যস্তানুপাতে মানে কি হবে? ভ্যারিজ 1/p লিখতে পারি। যদি আমি কি বলছি, আবার আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে, তার জন্যে 1/p। যদি সমানুপাতে বলতো তখন ভি ভ্যারিজ শুধু পি হইতো। যদি বলতো সমানুপাতে পরিবর্তিত হয় তখন কি হতো? ভি ভ্যারিজ পি। কিন্তু যেহেতু ব্যস্তানুপাতে তার জন্যে 1/p লিখতে পারি। হ্যাঁ, ব্র্যাকেটে কি লিখব স্যার? টি আর এম স্থির। কি লিখব? টি এম আর স্থির। পারলাম বুঝাইতে? আচ্ছা, এবার ভি, এই যে ভ্যারিজ দিতে পারছিস, এইটাকে সমান দিতে হয়। যখন সমান দিতে হয় তখন এই দিকে যেটা আছে না, ওইটার সঙ্গে একটা ধ্রুবক সংখ্যা গুণ করতে হয়। সেইটা আমরা কে ধরে নিচ্ছি। কী ধরে নিচ্ছি? কে। তাহলে কে ইন্টু 1/p। তাহলে যখন এই দিয়ে ধ্রুবক থাকবে তখন এই ভ্যারিজ বেটা সমান বেটাতে পরিণত হবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, আবার বলি, এই ভ্যারিজটা যখন সমান করবে তখন কী করবে? এটার সঙ্গে একটা
কে গুণ করবে, এটা ধ্রুবক। কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, কের নাম কি ভেদ ধ্রুবক। কেটা কি বলে ভেদ ধ্রুবক। স্যার ভেদটা বুঝতে পারছি নাই, ভেদটা অঙ্ক বইয়ে 13 নম্বর চ্যাপ্টারে ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, অঙ্কেতে 13 নম্বর চ্যাপ্টার একটা ভেদ বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আর ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে কেটা কি বটে, কে হলো ভেদ ধ্রুবক, বুঝতে পারলে। এইবারে বল ধরে কি লেগে যাবে, ভি সমান কে এর সঙ্গে 1 গুণ করলে কে 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 নিচে পি, এবার ভি এর নিচে কোনো কিছু না এক আছে না, কোনাগুনি গুণ করো, পি এর সঙ্গে ভি, পি ভি সমান কী দিলে কে, কে মানে তো ধ্রুবক, ঠিক কি না। তার মানে অ্যাকচুয়াল কী হচ্ছে, পি ভি সমান কী পাওয়া যাচ্ছে, ধ্রুবক পাওয়া যাচ্ছে কি না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এটা কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ, বলো বুঝতে পেরেছ, ঠিক তো। তাহলে পিভি সমান ধ্রুবক, এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, বলো বোঝা গেছে। তাহলে বয়েলের সূত্র সমান কি পেলাম আমরা, পিভি সমান ধ্রুবক। এবার সবাই ধ্যান দাও, হ্যালো 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 হ্যালো, অ্যাটেনশন, বিশেষ বিশেষ ঘটনা শোনো ভালো করে। এইবারে লিসেন, এই শোনো, তাহলে এই 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 শোনো শোনো, স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, মন দিয়ে প্লিজ বোঝো সবাই, হ্যাঁ, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, ঠিক আছে, হ্যালো ফোকাস অন দ্য বোর্ড, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ব্যাপারটা বুঝো, হ্যাঁ, P1, আচ্ছা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের সঙ্গে সঙ্গে লিখবে না কেউ, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের P1 চাপে মনে মনে ভাব যে আয়তন বটে V1, ধরে নিচ্ছি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ধরলে চাপটা P1, চাপটা কত P1, তো যখন চাপ P1 থাকবে তখন কোনো একটা গ্যাসের তো আয়তন থাকবে, কোনো একটা আয়তন থাকবে না, সেই আয়তনটা ধরে নিচ্ছি আমি V1 বটে, বুঝতে পারলি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ কত P1, তখন একটা আয়তন থাকবে, সেই আয়তনটা ধরছি আমি V1, কত। তাহলে এখনই বললাম যখন চাপ P1 আয়তন V1 তখন এদের গুণফলটা কত হবে রে, ধ্রুবক হবে কি নেই, বয়েলের সূত্র অনুসারে। বয়েলের সূত্র আমরা কী পেলাম, পি ভি সমান ধ্রুবক, পিটা চাপ বটে, ভিটা আয়তন বটে, তাহলে চাপ আর আয়তনের গুণফলটা কত ধ্রুবক, তো সেই রকম P1 চাপ বটে, আয়তন কত বটে V1, তার মানে P1 V1 সমান কত হবে, ধ্রুবক হবে। একই রকম করে এবার ধরলে চাপটা একটু চেঞ্জ হয়ে গেল, P2 হয়ে গেল, P2 চাপে তখন আয়তনটা চেঞ্জ হয়ে যাবে, আয়তনটা V2 ধরে নিচ্ছি, তাহলে এবার এদের গুণফলটা কত হবে, ধ্রুবকই হবে, মানে P2 V2 সমান ধ্রুবকই হবে। তাহলে বল P1 V1 এদের গুণফলটাও ধ্রুবক, P2 V2 এদের গুণফলটাও ধ্রুবক, তার মানে এই দুটো সমান বটে না নাই, অতএব কী লিখব, P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2, ঠিক আছে। এইটা হচ্ছে আর একটা সূত্র, এইখান থেকে আমরা অঙ্ক করব, বয়েলের সূত্রের অঙ্ক, বুঝা গেল, হ্যাঁ। ব্যাপারটা বোঝা গেছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের তনুশ্রী দত্ত রাজওয়ার, দেখো ভালো করে, P1 এবার দিলে P3, তখন P3 যাবে কি আয়তনটা আরও চেঞ্জ হবে, আয়তনটা V3, তখন কত হবে P3 V3 সমান ধ্রুবক, এরকম চলতেই থাকবে। তার মানে এই চাপ আর আয়তনের গুণফলটা সবসময় কী হবে, ধ্রুবক হবে, এটাই সবসময় কাজ, ঠিক আছে। তো আমি অত কিছু লিখছি না, আমি জাস্ট দুটো করলাম, কটা করলাম, দুটা, তাহলে এটা সমান এটা হবে না, এটা হচ্ছে আমাদের সূত্র P1 V1 সমান P2 V2, ওকে, বুঝা গেছে, বুঝতে পারছো। চলো শোন, তোদের আরও মনে অশান্তি রেখে লাভ নেই, বুঝ ভালো করে, দেখ শোন শোন শোন, আমি ধরিলে পি আর ভি এদের গুণফলটা 60 ধরে নিচ্ছি, কত গুণফলটা 60, পি আর ভি এর গুণফলটা কত 60, ঠিক আছে। বলতো পি আর ভি, আর এখানে নিচ্ছে আমি পিভি, পি এর মান 60,
পিভি তো সবসময় 60, এদের গুণফলটা কি ধ্রুবক, মানে পি আর ভি যা হবে চেঞ্জ হোক, কিন্তু মাথায় রাখবি এদের গুণফলটা যেমন সবসময় 60 থাকে। তাহলে বল পি এর মান 60 আর পিভি তো 60 হবে সবসময়, তাহলে ভিটা কত হবে, তখন এই দুটো গুণ 60 হবে। আচ্ছা পিটা তুই এবার কী করবি, কমা 30, দেখ পি এর মান কমে গেল, তার মানে ভিটা কী হবে, বাড়বে না নাই, 1 ছিল সেটা কত হলো, তখন 30 দুগুণে 60 হবে। আমি কি বলছি, পিভিটা সবসময় সেম থাকবে। আচ্ছা এটা আরও কমা 15 কর, এটা কত হইতে হবে, গুণফল কত হবে, তাহলে বল তো পি আর ভি এর কী চেঞ্জ হচ্ছে, পি দেখ কমে যাচ্ছে, দেখ 60 থেকে 30, 30 থেকে 15, ভি তখন বাড়ছে না, তার মানে কী হচ্ছে, তাহলে বয়েলের সূত্র তো এটাই বলেছে, পি এর সঙ্গে ভি এর ব্যস্তানুপাতে পরিণত হবে, মানে পি কমছে ভি বাড়ছে, গুণফলটা একই থাকছে, আর ভি কমলে পি বাড়ছে। আবার ধরলে 10 কর, এটা কত হবে বল, দেখ আরও বেড়ে গেল, কেন, কারণ গুণফলটা ধ্রুবক রাখতে হবে। এইটাকে আরও 5 করে দে, আরও কমান দে, তখন এটা দেখ 5 12 হয়ে যাবে, বল তাহলে চাপ কমছে আয়তন বাড়ছে, ধ্রুবক পিভি, ব্যাপারটা বোঝা গেল। এটাই তো বয়েলের সূত্র বলছে যে পিভিটা কী হবে সবসময় ধ্রুবক। তাহলে এবার মনে মনে ভাব যে এটা P1, এটা কত বটে V1, এটা কী বটে P2, এটা কী বটে V2, তাহলে P1 V1 সমান 60, P2 V2 সমান কত, এটা P3 ভার, এটা কত V3, P3 V3 কত 60, তো সমান বটে কিনা, P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান P4 V4, এরকম চলতে থাকবে, তত করে লাভ নেই, আমি দুটা করছি শুধু, মনে থাকবে এটা P1 V1 সমান P2 V2, হ্যাঁ ওটাই সেম। চলো তাহলে এবার এটা একটা অঙ্ক করে দিই নাকি, এটা একটা অঙ্ক করি, হ্যাঁ ঠিক আছে। শুভ পড়াশোনা সবাই কর ভালো করে, সবাইকে বলছি মাধ্যমিকটা এমনভাবে পড়, শোন ভালো করে, এমনভাবে পড় যাতে করে এটা জীবনে তো প্রথমবারই বটে না, আর মাধ্যমিক কোনোবার হবে। আচ্ছা একটা ছেলে কিংবা একটা মেয়ে যখন বিয়ে হয় তখন ওদের কত এক্সাইটমেন্ট থাকে, কারণ জীবনে একবারেই বিয়ে করে, আর যাদের প্রত্যেকবার ডিভোর্স হয় 2 মাস পরে, তারপরে আবার বিয়ে, তাদের থেকে বিয়ের প্রতি আর ওটা ইন্টারেস্ট থাকে না, কিন্তু যারা জীবন লাইফে একবারেই হয় সেটা কি হয়, একটা এক্সাইটমেন্ট থাকে না, সেরকম লাইফে তোরা মাধ্যমিক একবারই দিবি, আর দিবি কোনোদিন মাধ্যমিক, তুই ভাব জীবন আর কোনো দিন দিবি মাধ্যমিক, হ্যাঁ যে 2025 বছর আসর আমি 2030 আর একবার দিবি কি কোনো দিন, তাহলে যে জিনিসটা একবার দিবি সেটা কী করে দিতে হবে, হ্যাঁ ফুল রেডি হয়ে একদম ঝাক্কাস করে দিতে হবে, ঠিক কি নাই, কারণ জীবন এটা একবারে, আর কোনোদিন দিতে হবে, তোদের বেটা বেটি দিবে, তোরা দিবি না, ব্যাপারটা বুঝতে পারলি, ঠিক আছে, তো ফুল রেডি। আর টাকা পয়সার সঙ্গে আবার বললাম, টাকা পয়সার সঙ্গে কোনো সম্পর্ক নাই, না তো ওই কার থেকে বড় লোক হইতো, এই কাদের বাড়ি থেকে টপার বেরোতো, শুধু মুকেশ আম্বানির বাড়ি থেকেই শুধু টপাররা বেরোতো, সুতরাং পড়াশোনার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। যে যত পড়বি বাড়িতে তত নিজেদের ইমপ্রুভ হবে, নাম্বার সব কিছু আসবে, ঠিক আছে। টিউশন পড়, যা পড়ি করে, স্যাররা যেটা করাচ্ছে সেটা বাড়িতে এসে পড়তে হবে, ঠিক আছে। লাইফে বললাম তো মাধ্যমিক একবার দিবি, জবরদস্ত পরিশ্রম করতে হবে, জবরদস্ত মানে বুঝতে পারছিস কেমন, মানে বাকিরা দেখে না যেমন মনে হয় ছেলেটা এত পড়তেই পারছে কী করে, এত পড়ছে কী করে, চোখ কান একদম লাল করে ফুলুন নিতে হবে, একদম এত পড়াশোনা করতে হবে, বুঝতে পারছিস ব্যাপারটা, হ্যাঁ বুঝেছিস, মানে তোর যদি ভাগ্যে যদি নাম্বার না থাকে না, তাও তুই কলমকে এত ঘিঁচতে থাক যেমন ভাগ্যটা চেঞ্জ হয়ে যায়, এত পরিশ্রম করতে হবে, ওটা বুঝতে পারছিস। আর 9 যদি এখন পরিশ্রম করবি, 9 করবি, তো পরে ওই কী করতে হবে, ওই লেবার করতে হবে, 8টা 10টা ইট নিয়ে উঠতে হবে 2 তলা, বুঝতে পারছিস, চাস তো পরিশ্রম করবি না, ঝাঁকে পরিশ্রম করতে হবে, কীরকম পরিশ্রম করতে হবে, একদম জোশ নিয়ে, জিস খুন মে জোশ নেই ও খুন হি নেই, সেরকম একটা জোশ নিয়ে পড়াশোনা করতে হবে, বুঝতে পারছিস। মাথায় যদি গরিবি লেখা আছে তো সেই গরিবিটাকে কী করতে হবে, দূর করতে হবে, বুঝা গেছে। চলো একটা কোশ্চেন লেখো, চলো নির্দিষ্ট উষ্ণতায়, হ্যাঁ লেখো, নির্দিষ্ট উষ্ণতায়
এবং 70 সেমি চাপে, এবং 70 সেমি চাপে, নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন কি? নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার। 40.2 লিটার হলে 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় ওই একই উষ্ণতায় 81 সেমি চাপে, 81 সেমি, ওই একই উষ্ণতায় 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? কোশ্চেনে লেখো আগে। দেখো তাহলে কি একটু বলি, নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে, তাহলে প্রথমে চাপটা কত? 70 সেমি। তো এইটাকে লিখতে হয়, আর কেউ লিখবে না কোশ্চেন, এবার কিন্তু বুঝো, এটাকে প্রাথমিক চাপ বলে। কি বলে রে? প্রাথমিক চাপ। ওটাকে P1 ধরে নিচ্ছি, কত বটে? 70 সেমি। কোনো গ্যাসের আয়তন, তাই তো? তাহলে প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন V1, এটা কত? 40.2 লিটার। আচ্ছা, ওই একই উষ্ণতায় 81 সেমি চাপে, মানে অন্তিম চাপ, এটাকে কি বলে? এটাকে অন্তিম চাপ। এটা কত ধরবো? P2, কত বটে? 81 সেমি। ওই গ্যাসের আয়তন কত হবে? কি বের করতে হবে? আয়তন। তাহলে অন্তিম আয়তনটা বের করতে হবে। কি বের করতে হবে? অন্তিম আয়তন, মানে V2টা বের করতে হবে। বল, ব্যাপারটা বুঝতে পারলি? এইটুকু বুঝতে পারলি কিনা? প্রথমে চাপটা দেওয়া আছে P1 70 সেমি, আয়তনটা কত? এইটা V1 এত। তারপর আবার বলছে ওই একই উষ্ণতায় 81 সেমি চাপে, মানে চাপটা দেওয়া আছে, তো এটা অন্তিম চাপ P2, মানে 81 সেমি। কী বের করতে হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? অন্তিম আয়তন V2টা বের করতে হবে। তাহলে এবার আমরা কি জানি সূত্র? P1 V1 সমান P2 V2। মান বসা। P1 মানে কত বটে? 70, কত সোজা দেখ, ইন্টু V1 মানে কত বটে? 40.2। P2 মানে কত বটে? 81। V2 মানে কত বটে? জানি না, তাহলে V2 থাক, ঠিক তো? আচ্ছা, আমাকে তো V2 মান বের করতে হবে না? তাহলে 81 নিচে আসবে, কিংবা তুই কী করবি? সমান ওইটা আগে লিখে নে, এইদিকে 81 ইন্টু V2 সমান ওইটা চলে গেলো ওইদিকে 70 ইন্টু 40.2। আচ্ছা, V2 তাহলে 81 কোথায় যাবে? 70 ইন্টু 40.2 বাই 81। কোনো অসুবিধা? দাদা সব তোমাদের যা কোশ্চেন আমি একটু পরে বলি, আমি করে নিই আগে। হ্যাঁ, 70 ইন্টু, আচ্ছা এই 40.2, আমি এটা কী করছি? দশমিক তুলে দিচ্ছি। তাহলে কটা দশমিক আছে? একটার পরে। তাহলে নিচে একটা শূন্য, আগে একটা 1 হবে, আর 81 তো অলরেডি আছে আগের থেকে। বল, 0 0 কাটে গেল, 3 দিয়ে কাট, 3 7 81, 3 13 39, 1 3 4 12, আর কত? কত কাটবে এবারে? আর কত কাটবে? কত হচ্ছে রে? 27। আর কাটবে কি? তাহলে 134কে এবার ভাগ করে দে 27 দিয়ে, কত হচ্ছে বল তো? লা 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 লা, কত হচ্ছে বলো? 5 7 35, 5 হাতে 3, 5 10 আর 3 13, বড় হয়েছে না? তাহলে 4 হবে। 4 দিলে কত হচ্ছে? 108। 26 দশমিক দিয়ে না, এটা থেকে এটা কত হচ্ছে না? ঠিকঠাক আছে তো? কোনো কোশ্চেনে গন্ডগোল নেই তো? কোনো গন্ডগোল তো নাই। হ্যাঁ, এটা 7টা তো গুনে করিনি, 7-এর সঙ্গে এটা গুণ না। কত হচ্ছে বলতো? 4 7 28, 8 হাতে 2, 3 7 21, 22 23, 3 হাতে 3, 7 938।
938/27, বাস এটাকে দশমিকে ভাগ করে এবারে। 27 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল? 3 27 81, 2 এটা 8 হয়ে গেল, 4 হচ্ছে কত 108, 0 20, দশমিক দিয়ে কত রে 0, 5 7 এটা 6 7 কত হচ্ছে এটা 7 7 9 4 7 হচ্ছে নাকি 7 7 9 থেকে 4 7 14 4 18 কত হচ্ছে 1 2 7 থেকে 1 1 2 থেকে 11, দশমিক দিয়ে 0, এটা 4 দিয়ে দে 108, 2 আর যাচ্ছে না তো চলে যাবে এরকম করে। তত লিখছি 34 দশমিক কত 74 লিটার। আর যেহেতু ভাগটা মিলছে না তাহলে কী লিখে দেবো? প্রায় লিখে দেবো। ভাগটা যদি মিলে যায়, তাহলে প্রায় লিখবো নাই। ভাগটা মিলছে কি মিলছে নাই, তার জন্য প্রায় লিখলে এত লিটার প্রায়। তুই বলি স্যার ভাগটা মিলাবোই আমি, তো চলতেই থাকবে এটা, বুড়াই থেকেই যাবি, ভাগ মিলবে নেই, ব্যাপারটা বুঝতে পারলি? তার মানে V2 মানটা কত বেরোচ্ছে 34.74 লিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। করো।